নাও স্টার্ট করি। আচ্ছা, আগের দিন আর কথা বলে না কেউ। আগের দিন আমরা ইন্টারমিডিয়েট পড়েছিলাম। আগের দিন পড়িয়েছিলাম ইন্টারমিডিয়েট। যারা যারা ক্লাসে ছিলেন একটু বলবে কোন কোন ইন্টারমিডিয়েট আগের দিন পড়ানো হয়েছিল। প্রথমে কার্বোক্যাটায়ন, দেন কার্বনায়ন, লাস্ট কার্বিন দিয়ে শেষ করছিলাম। যারা আগের দিনে ছিলে না তারা জানবে না কার্বিনটা কঠিন। ভিডিওটা অবশ্যই দেখবে, আমি পাঠাবো। আহানা ছিল আগের দিন? না ছিলেন। আজকে আমরা একটাই ইন্টারমিডিয়েট বাকি আছে, তার নাম, সেটা করাবো। তারপরে নেক্সট চ্যাপ্টারে ঢুকবো, আজকেই ঢুকবো। নেক্সট হেডিং করো বেনজাইন। নামটা লেখো বেনজাইন, BEN। এই কথা বলো না প্লিজ। BENZYNE, নাম বেনজাইন। বেনজিন না কিন্তু, বেনজাইন। বেনজাইন একটা ইন্টারমিডিয়েট, কিভাবে কাজ করে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। ওয়েট করো একটু। সবাই একটা বেনজিন রিং ড্র করো। একটা বেনজিন রিং ড্র করো, তার উপরে একটা ক্লোরিন দিয়ে দাও। বেনজিন রিং ড্র করে তার উপরে একটা ক্লোরিন দিয়ে দাও। কথা বলে না, আবার ফিসফিস করে কথা বলছে। বেনজিন রিং এর এখানে একটা ক্লোরিন দিয়ে দাও। বলতো এই কম্পাউন্ডটার কি নাম? বেনজিনের উপরে ক্লোরিন দিয়েছি, কি নাম হওয়া উচিত? ক্লোরোবেনজিন। বেনজিনের সাথে ক্লোরিন আছে, নাম ক্লোরোবেনজিন। এবারে আমরা যদি ক্লোরোবেনজিনকে NH2 মাইনাস এরকমের কোন স্পিসিস দিই, এখন নেগেটিভ চার্জ স্পিসিসকে এমনি এমনি দেয়া যায় না, তার জন্য রিএজেন্ট দিতে হয়। এখানে রিএজেন্ট হিসেবে আমরা KNH2 ব্যবহার করতে পারি, অথবা NaNH2 ব্যবহার করতে পারি। এই কম্পাউন্ডটার নাম সোডামাইড, এর নাম পটাশামাইড, মানে সোডিয়াম পটাশিয়ামের অ্যামাইড। এই দুটো থেকেই আমি এই স্পিসিসটাকে পাই, NH2 মাইনাস। এবার রিঅ্যাকশনটা কি হয় বলি, তারপরে আমরা মেকানিজমে আসবো, ইন্টারমিডিয়েটকে আসবো। যদি ক্লোরোবেনজিনে NH2 মাইনাস দেয়া যায়, রিঅ্যাকশনটা বেনজিন রিং এর সাবস্টিটিউশন হয়। এটা পরে যখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো তখন এগুলো নিয়ে প্রচুর আলোচনা হবে। নেট রেজাল্ট, ক্লোরিনটাকে সরিয়ে দিও, তার জায়গায় NH2 গ্রুপটা আসবে, তাই রিঅ্যাকশনটাকে সাবস্টিটিউশন বলবো। বলতো নেট রেজাল্ট কি? ক্লোরিন সরবে, তার জায়গায় NH2 আসবে। অ্যান্সার লেখার চেষ্টা করো। ক্লোরিন সরাও, NH2 আনো। চলো অ্যান্সার লেখো। ক্লোরিন সরবে, NH2 আসবে, এই জায়গাতে জাস্ট একটা NH2 লিখো। এই কম্পাউন্ডের কমন নেম কি জানো? বেনজিনের উপরে NH2, এর কমন নেম কি? অ্যানিলিন। এর কমন নেম অ্যানিলিন। তার মানে ক্লোরোবেনজিন থেকে অনায়াসে অ্যানিলিন পাওয়া যায় বাই ইউজিং KNH2 অর NaNH2। এবার রিঅ্যাকশনটা কিভাবে হয়, তার মেকানিজম কি, সেই মেকানিজম গুলো ডিটেইলস আমরা দেখি। প্রথম স্টেপ, যে কার্বনে ক্লোরিন দেখছো, বলতো এই কার্বনটার সাথে কে আছে? কিছু লিখিনি কিন্তু কেউ না কেউ আছে। কে আছে? হাইড্রোজেন আছে। প্রত্যেকটা কার্বনে দেখবে বেনজিনের কার্বন গুলো তিনটে ভ্যালেন্সি হয়ে আছে, তার মানে একটা করে হাইড্রোজেন সবার সাথে আছে। আমি এখানে একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখলাম, লেখো আলাদা করে একটা হাইড্রোজেন। যখন NH2 মাইনাস আমরা দেব, NH2 মাইনাস এর ব্র্যাকেটে লেখো এটা একটা বেস। যে কোনো নেগেটিভ চার্জ স্পিসিস কে আমরা বেস বলি অর্গানিকে, তো এটা একটা বেস। বেসের কাজ কি জানো? ও সিস্টেমে যদি H+ পায়, সেই H+ কে নিয়ে ও বেরিয়ে চলে যায়। বেসের এটাই কাজ। যেমন সবাই জানে OH- বেস। আমি আগে একদিন বলেছিলাম OH- যদি বেস হয়, মিডিয়ামে যদি কোথাও H+ থাকে, এটা H+ এর সাথে কম্বাইন করে ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। বেসের কাজই হলো সিস্টেমে ও খোঁজে H+ কোথায় আছে, যেখানে H+ থাকে সেই H+ কে নিয়ে ও করেসপন্ডিং নিউট্রাল কম্পাউন্ড বানিয়ে বেরিয়ে যায়। এখন যে কার্বনে ক্লোরিন আছে, আমি প্রথম দিন বলেছিলাম ক্লোরিন -I এফেক্ট শো করে, মনে আছে? কি এফেক্ট শো করে ক্লোরিন? -I এফেক্ট শো করে।
তো ক্লোরিন যদি মাইনাস আই শো করে, এই রিং এর ইলেকট্রন গুলোকে ও টানে। এই এফেক্টটার নাম ইন্ডাকটিভ এফেক্ট। এবং এও বলেছিলাম ইন্ডাকটিভ এফেক্ট ক্যারি ফরওয়ার্ড হয়, মনে করে দেখো। এই কথাটা আমরা বারে বারে ব্যবহার করেছি। ইন্ডাকটিভ এফেক্ট কি হয়? ক্যারি ফরওয়ার্ড। কথাটার মানে কি? এই যে ক্লোরিন টানছে, তাহলে যার কাছ থেকে টানবে সে তখন ডেল পজিটিভ হবে, সে আবার পাশের জনের কাছ থেকে টানবে, সে আবার পাশের জন, এটাকে বলে ক্যারি ফরওয়ার্ড করা। তাতে দেখা গেছে ক্লোরিন তো এই কার্বনের কাছ থেকে টানে, এই কার্বন পাশে কার্বনের কাছ থেকে টানবে, পাশে কার্বন হাইড্রোজেনের কাছ থেকে টানবে, অর্থাৎ এই হাইড্রোজেনের H+ হিসেবে বেরোনোর খানিকটা হলেও টেন্ডেন্সি আছে। অথচ এখানকার হাইড্রোজেন গুলোর অ্যাজ টেন্ডেন্সি নেই, এই হাইড্রোজেনটা টেন্ডেন্সি বেশি। কারণ বলতে পারো কেন বললাম এই কথাটা? কারণ ক্লোরিন যে কার্বনে যুক্ত, তার পাশেই আছে হাইড্রোজেনটা। এবার ইন্ডাকটিভ এফেক্ট যদি আমি দূরে যেতে থাকি, সেই ইন্ডাকটিভ এফেক্টের ইফেক্টিভনেস কমতে থাকবে। কারণ কি? ডিসটেন্স ডিপেন্ডেন্ট। মনে করো আমি যদি মাইনাস আই এফেক্টেড কোনো গ্রুপ হই, তাহলে আমি সবচেয়ে বেশি করে কাদেরকে এফেক্ট করবো? যারা আমার কাছে আছে। যত দূরে যেতে থাকবো আমার এফেক্ট কমতে থাকবে। সেই কারণে বললাম ক্লোরিন যে কার্বনে আছে, তার পাশে কার্বনের হাইড্রোজেনটাই H+ হিসেবে বেরোতে পারে। সেটা চাইলে এটাও হতে পারে, সেটা চাইলে এখানকার হাইড্রোজেনও হতে পারে। আমি যে কোনো একটাকে করতে পারি, এটাকেও করতে পারি বা অপরেরটাকেও করতে পারি। কথাটুকু বোঝা গেল না? এবার কি হয়, এই NH2 যদি এই হাইড্রোজেনকে H+ হিসেবে নিয়ে চলে যায়, বলতো এখানকার বন্ডের মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো। এই হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন নিয়ে বেরোবে না, হাইড্রোজেন যখন বেরোয় ইলেকট্রন ছাড়া বেরোয়। তাহলে একটা কাজ করো, এখান থেকে একটা অ্যারো হাইড্রোজেনের দিকে দাও। এর মানে কি? NH2- তার ইলেকট্রনকে নিয়ে হাইড্রোজেনকে ধরছে, আর এখানকার ইলেকট্রন গুলো এই কার্বনের মাথায় থাকবে। নেট রেজাল্ট, অ্যামোনিয়া এখান থেকে বেরিয়ে গেল, আর বেনজিন রিং যেমন আছে থাক, পাই বন্ড যেমন আছে থাক, ক্লোরিন তার পাশে কার্বনের মাথায় একটা মাইনাস। এই কার্বনের মাথায় মাইনাস লেখার কারণ বলতে হবে, কেন মাইনাস লিখলাম? কারণ হাইড্রোজেন বেরিয়ে গেছে ইলেকট্রন ছেড়ে, এই কার্বনের নিজের ইলেকট্রন ছিল, হাইড্রোজেন ইলেকট্রন ও পেয়েছে, তাই এর মাথায় দিলাম মাইনাস। নেক্সট কাজ, মনে রাখবে কার্বন আর ক্লোরিন, বলতো ক্লোরিন মোটামুটি সাইজে ছোট না বড়? না, আমি যদি কার্বনের রেসপেক্টে ভাবি, কার্বনের রেসপেক্টে ক্লোরিন অনেক বড়। এই বন্ড লেন্থ কিন্তু যথেষ্টই বড়। ওরা যখন দেখলো পাশে কার্বনে মাইনাস আছে, এরা এবার কি করে, এই মাইনাস চার্জটা এখানে দেয়, ক্লোরিন আবার নিজের ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায়, Cl- হিসেবে বেরিয়ে গেল। সিস্টেমের মধ্যে থাকলো এরকম একটা জিনিস, অ্যাডিশনাল একটা পাই বন্ড হলো। এই যে সিস্টেমটা, এটা কিন্তু বেনজিন বলা যাবে না, কারণ বেনজিন বলতে গেলে শুধু এইরকম তিনটে পাই বন্ড থাকতো। আমরা এই মাইনাসটা দিয়ে আরেকটা অ্যাডিশনাল পাই বন্ড এখানে বানালাম। এই ইন্টারমিডিয়েটটা নাম বেনজাইন ইন্টারমিডিয়েট। বেনজিন থেকে পেয়েছি বলে নাম বেনজাইন। দেখে নাও, এই ইন্টারমিডিয়েটের নাম বেনজাইন। যদি শর্টকাট প্রশ্ন করে, সোজা প্রশ্ন করে, তাহলে চারটা অপশন দিয়ে জিজ্ঞেস করবে বেনজাইন কোনটা। বেনজাইন ভালো করে চেনাই, বেনজিন রিং, তার মধ্যে যে কোনো এক জায়গায় একখানা ট্রিপল বন্ড দেখবে, ওটার নাম বেনজাইন ইন্টারমিডিয়েট। শুধু বেনজিন হলে কিন্তু কোথাও ট্রিপল বন্ড নেই, পাই বন্ড একটা একটা করে অল্টারনেট পজিশনে আছে। বেনজাইন মানে একটা দিকে, যে কোনো একটা দিকে তিনটে পাই বন্ড থাকবে। তিনটে পাই বন্ড বললে ভুল হবে, দুটো পাই বন্ড একটা সিগমা বন্ড, অর্থাৎ তিনটে বন্ড, এটার নাম হচ্ছে বেনজাইন। তাহলে বেনজাইন চিনবো কি করে? তিনটে বন্ড একটা জায়গায় থাকবে। ধরো আমি যদি এরকম বানাই, ধরো আমি এরকম বানালাম, এই এরকম 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 আছে, এখানে একটা পাই বন্ড দিয়ে দিলাম, তাহলে কি বলবো না বেনজাইন? হ্যাঁ বলবো বেনজাইন। নেসেসারি না যে এখানেই হবে, সেটা এখানেও হতে পারে, এক্সট্রা একটা পাই বন্ড থাকবে। বেনজিন রিং, এক্সট্রা একটা পাই বন্ড থাকবে, তাহলেই ওর নাম বেনজাইন ইন্টারমিডিয়েট। এখন প্রশ্ন, যে এই জিনিসটাকে আমরা ইন্টারমিডিয়েট কেন বললাম? যদি আমি নর্মাল পাই বন্ডের কথা বলি, এই পাই বন্ডের কথা বলি, এরা তো আর ইন্টারমিডিয়েট হচ্ছিল না, এরা তো স্টেবল। এই পাই বন্ডটা হওয়াতে ও আনস্টেবল কেন হলো, যে কারণে আমরা একে ইন্টারমিডিয়েট বলছি, সেই এক্সপ্লানেশনটা দিই। বোর্ডের দিকে তাকিয়ে সবাই। যদি বেনজিনের স্ট্রাকচারটা ভালো করে ড্র করো, সবাই দেখবে প্রত্যেকটা তো হাইড্রোজেন আছে। আমি হাইড্রোজেন গুলো এবারে আলাদা করে লিখলাম, প্রত্যেকটা হাইড্রোজেন আলাদা করে লিখলাম। বলতো বেনজিনের এই কার্বন গুলোর হাইব্রিডাইজেশন কত? বেনজিন আমি ধরে নিই এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড, এই একটা পাই বন্ড। আমার প্রশ্ন, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কত? 52। সুন্দর।
আগের দিন আমরা বারে বারে বলেছিলাম কথাটা, sp2 না? বলো তো কেমন করে তোমরা তাড়াতাড়ি sp2 বলবে? একটা পাই বন্ড। আমি আগের দিন বলেছিলাম, যারা ছিল না শুনে নাও, কোনো পাই বন্ড নেই sp3, একটা পাই বন্ড আছে sp2, দুটো পাই বন্ড আছে sp। মাথায় ঢুকেছে না? ওই জন্য এই কার্বনটা আমরা বলেছি sp2। sp2 সবাই জানে। যদি কার্বন ব্লক ডায়াগ্রামটা দেখাই একবার, যদি কার্বন এক্সাইটেড স্টেটে যায়, কার্বনের এক্সাইটেড স্টেটে এরকম এস এ একটা, পি তে তিনটে ইলেকট্রন থাকে। sp2 মানে ওরা এদেরকে নিয়ে যদি হাইব্রিডাইজেশন করে, এই পাই বন্ডটার দিকে, এই ইলেকট্রনটার দিকে তাকাও। কার্বন কি করে, আমি বন্ডিংটা আরেকটু ডিটেলসে বোঝাই। বন্ডিংটা কি হয়, এই কার্বনের কাছে পিজেড অরবিটালে একটা ইলেকট্রন থাকে, যেটা কিনা এরকম। আরেকটা কার্বনের কাছেও তাই, পিজেড এ একটা ইলেকট্রন থাকে। এরা ল্যাটারাল ওভারল্যাপ করার পরই কিন্তু এই পাই বন্ডটা তৈরি হয়। এটা সবার ক্ষেত্রে ট্রু, এটাও তাই এটাও তাই। যে কোনো পাই বন্ড তৈরি হওয়ার জন্য দুটো পি অরবিটালের এরকম ল্যাটারাল ওভারল্যাপ হয়। আমরা কেমিক্যাল বন্ডিং এ বুঝিয়েছিলাম। এটা জানো না জানো না? পাই বন্ড কিভাবে তৈরি হয়? ল্যাটারাল ওভারল্যাপ। কাদের? পি পি প্যারালাল থাকে, তাদের ল্যাটারাল ওভারল্যাপ হয়, তাতে নরমাল পাই বন্ড তৈরি হয়। এটা আমরা জানি, তা আমি এই জন্য এই জিনিসগুলোকে এখানে রাখছি না, মুছে দিলাম। তাকাও, আরেকবার প্রশ্নটা জিজ্ঞেস করি, এই পাই বন্ড কার কার ওভারল্যাপে তৈরি হয়েছে? পিজেড পিজেড। এই পিজেড পিজেড কেমন ভাবে ছিল নিজেদের মধ্যে? ল্যাটারাল ছিল বা প্যারালাল ছিল, তার জন্য ওদের এরকম ল্যাটারাল ওভারল্যাপ এই পাই বন্ডটা তৈরি হচ্ছে। এবার অ্যাটেনশন দিও। কেউ বলতে পারো কার্বনের সাথে এটাকে হাইড্রোজেন না করে আমরা ক্লোরিন করছি, কারণ এখানে ক্লোরিন ছিল। বলতে পারো কার্বনের সাথে ক্লোরিনের এই যে বন্ডটা হয়েছে, এই বন্ডটা তৈরি করার সময় কার্বন কোন অরবিটাল ব্যবহার করেছে, ক্লোরিন কোন অরবিটাল ব্যবহার করেছে? এটা আমার প্রশ্ন তোমাদের কাছে। আরেকবার প্রশ্নটা রিপিট করি, এই সিগমা বন্ড বানানোর সময় কার্বন কোন অরবিটাল ব্যবহার করে এই সিগমা বন্ডটা বানিয়েছে? এস না, sp2। কার্বনের তো আমরা এখানে বলেইছি হাইব্রিডাইজেশন sp2। তার মানে কার্বন যতগুলো সিগমা বানিয়েছে, শুনে নাও, কার্বন যতগুলো সিগমা বানিয়েছে সব sp2 ব্যবহার করে করেছে। আমি অন্য একটা কালার দিয়ে সিগমা গুলো আরেকবার দেখাই, কার্বন কোথায় কোথায় সিগমা করেছে। এই একটা সিগমা, এই একটা সিগমা, এই একটা সিগমা, বলবে তোমরা তিনটেই sp2 কে ব্যবহার করে করেছে। সেম ভাবে এই কার্বন বলতো সিগমা বন্ড কোন অরবিটাল ব্যবহার করে করেছে? অ্যান্সার হবে sp2। বেনজিনে কার্বন sp2 ছাড়া সিগমা বন্ড বানাবে না। তাহলে এখানকার বন্ড sp2 করে করেছে, এই বন্ড sp2, এই বন্ড sp2, সব sp2 করে ও ইউজ করে করেছে। এবার বোর্ডের দিকে তাকাও, আমি এই বন্ডটাকে অরবিটাল ডায়াগ্রাম দিয়ে বোঝাই। অ্যাটেনশন দিও, কার্বনের এই বন্ডটা sp2, আর হাইড্রোজেন যদি ওভারল্যাপ করে, হাইড্রোজেন কোন অরবিটাল ওভারল্যাপ করে বলবে? এস অরবিটাল। হাইড্রোজেনের একটি অরবিটাল এস অরবিটাল। আর এটার যদি অরবিটাল পিকচার ড্র করতাম, কার্বন ব্যবহার করতো sp2, আর ক্লোরিন ব্যবহার করে নরমাল পিজেড, এই ছিল সিগমা। আর কেউ বলতে পারো এই অ্যাঙ্গেল গুলো অ্যাকচুয়ালি কত করে? জোরে বলো। 120। কেন বলে বলো তো 120? আর sp2 হলে 120 হয়, এটা আবার জানা না জানার কি আছে? দেখেও মনে হচ্ছে sp2 জন্য 120। আর জানো sp হলে অ্যাঙ্গেল কত হতো? 180। আর sp3 হলে কত হতো? 109 ডিগ্রি 28 মিনিট। ছেড়ে দিলাম, আপাতত 120। এবার অ্যাটেনশন দাও, তোমরা আগের পেজে যাও। আগের পেজে আমরা কি করলাম, প্রথমে এখান থেকে, অ্যাটেনশন, এখান থেকে যখন হাইড্রোজেন বের করে নিলাম, হাইড্রোজেন ইলেকট্রন ছাড়া বেরোলো, এই কার্বনটা ছিল মাইনাস। এবার বলো তো এই মাইনাস চার্জটা কার কাছে আছে? কার্বন। কার্বনের কোন অরবিটালের মাথায় আছে? সেটা এই ছবিতে আসলে পরিষ্কার। এখানে এই অরবিটালটার কি নাম? sp2। এই অরবিটালের কি নাম? s। হাইড্রোজেন s নিয়ে বেরিয়ে চলে গেছে, তাহলে ইলেকট্রনটা কার কাছে রয়ে গেছে? sp2। তার মানে আমি বলবো যখন হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে চলে গেল, কার্বনের কাছে রয়ে গেল sp2 হাইব্রিডাইজড অরবিটাল, যার মাথায় ইলেকট্রন প্রেজেন্ট। এবারে ক্লোরিনকে যখন আমরা তাড়িয়ে দেব, তাকাও, ক্লোরিনকে তাড়িয়ে দিলাম, ক্লোরিন ওর পিজেড নিয়ে চলে গেল, ক্লোরিন কিন্তু আবার ইলেকট্রন নিয়ে চলে গেল। তার মানে এই কার্বনের মাথায় এবার পজিটিভ চার্জ। ওরা এই নেগেটিভ এই পজিটিভ কে ওভারল্যাপ করিয়ে অ্যাডিশনাল পাই বন্ডটা করবে। এবারে ভাবো এই দুটোকে যখন আমরা ওভারল্যাপ করিয়ে অ্যাডিশনাল পাই বন্ড দিলাম,
পরীক্ষায় এই প্রশ্নটা আসে, যদি অ্যাডভান্স প্রশ্ন কেউ করে, ওরা জিজ্ঞেস করবে, আচ্ছা ভাই বেনজাইনে যে অ্যাডিশনাল পাই বন্ডটা বানালাম, এই পাই বন্ডটা কি পিপি ল্যাটারাল ওভারল্যাপ করে হয়েছে? তুমি ছবির দিকে তাকাও তো, কারা কারা ওভারল্যাপ করে পাই বন্ডটা বানালো? এই অরবিটালটার নাম sp2, এই অরবিটালটার নাম sp2, এরা ল্যাটারাল ওভারল্যাপ করে পাই বন্ডটা বানিয়েছে। তার মানে এটা রেয়ার পাই বন্ড। পৃথিবীতে যত পাই বন্ড হয় সব পি পি ল্যাটারাল ওভারল্যাপে হয়। এই পাই বন্ড পি পি ল্যাটারাল ওভারল্যাপে হলো না, কাদের ওভারল্যাপে হলো? sp2 sp2। তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, এবং ছাত্ররা ম্যাক্সিমাম ছাত্র জানে না যে বেনজাইনের যে পাই বন্ড সেটা পিপি পাই বন্ড না, এটা sp2 পাই বন্ড। এত আলোচনা যদি মনে রাখা সম্ভব না হয়, না হবে। কিন্তু তুমি লাস্ট যে পয়েন্টটা হাইলাইট করলাম, কোনটা হাইলাইট করলাম বলো তো? বেনজাইনের অ্যাডিশনাল পাই বন্ড কোন অরবিটালে ওভারল্যাপ হচ্ছে? sp2 আশা করি এইটুকু মনে রাখা সম্ভব, sp2 এখন প্রবলেম হচ্ছে, যদি আমাকে একটা পেন দিতে পারো কেউ, যদি দেখো এই যে আমার হাতে দুটো পেন, আমি ধরে নিলাম এটা পি, এটা পি, ল্যাটারাল আছে, ওভারল্যাপ করলো, এই ওভারল্যাপ স্টেবল ওভারল্যাপ। কিন্তু sp2 গুলো কিভাবে আছে দেখো, একটা sp2 120 করে আছে এরকম, আরেকটা sp2 এরকম। ওভারল্যাপ করতে গেলে এই sp2 গুলোকে দেখো টেনে নিয়ে এসে ওভারল্যাপ করতে হচ্ছে, বুঝলে? নর্মাল ওভারল্যাপ হলে এরকম হতো, এরা ছিল এরকম ভাবে, এদেরকে টেনে নিয়ে এসে আমরা ওভারল্যাপ করালাম। তার মানে এই ওভারল্যাপটা, এর মধ্যে স্ট্রেইন আছে, স্ট্রেইন বোঝো? ধরা যাক স্প্রিং, টেনে নিয়ে ছেড়ে দিলাম, ওইভাবে থাকে না, থাকে না, থাকে না। কেন থাকে না? স্ট্রেইন আছে ওর মধ্যে। কখনো ধনুক বানিয়েছো কেউ? ছোটবেলায় ধনুক দিয়ে খেলেছো? ধনুক দিয়ে কখনো খেলোনি না? খেলেছো? ধনুক দেখেছো তো, দেখেছো এমনি চোখে? ধনুকের যদি দড়িটা কেটে দিই, ধনুকের কি হবে? ধনুকটা সোজা হয়ে যাবে না? এখানেও কেস তাই। এই যে পাই বন্ড, এই যে এটা এবং এটা, এই দুটো থাকার কথা হচ্ছে 120-তে, তুমি জোর করে এরকম রেখেছো, ও কি চাইবে তাহলে? আবার খুলে যেতে চাইবে, তার জন্য এটা ইন্টারমিডিয়েট। তার মানে এখানে কিন্তু কোনো অক্টেটের গল্প নেই। এই যে আনস্টেবল, তার আনস্টেবিলিটির জন্য অক্টেটের কোনো গল্প নেই। কেন আনস্টেবল? তুমি বলবে ডিউ টু স্ট্রেইন। কোন স্ট্রেইন? যে দুটো পি, দুটো অরবিটাল, যারা কিনা sp2 120-তে ছিল, তারা জোর করে এসে ওভারল্যাপ করে পি বানিয়েছে, ওরা আবার আগের জায়গায় ফিরতে চায়, তার জন্য স্ট্রেইন হয় ওদের মধ্যে, খুলে যায়, ওর জন্য ইন্টারমিডিয়েট ক্যাচ। বুঝলাম কিছু? তাহলে কেউ বলতে পারো বেনজাইনের এই পাই বন্ডটা যদি লোকে প্রশ্ন করে, এটা আনস্টেবল, কেন আনস্টেবল? একদম, sp2 sp2 বন্ড 120-তে থাকার কথা, জোর করে নিয়ে এসে বন্ড করেছে, ও চায় আবার 120-তে ফিরতে, তাই ওর মধ্যে একটা স্ট্রেইন আছে, ও ভেঙে যাবে, ভেঙে গিয়ে আবার 120-তে ফিরবে, তার জন্য ও ইন্টারমিডিয়েট। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, এক, বেনজাইনের পাই বন্ডটা, অ্যাডিশনাল পাই বন্ডটা কেমন কেমন ওভারল্যাপে হয়েছে, অ্যান্সার কি? sp2 দেন হতে পারে বেনজাইন ইন্টারমিডিয়েট কেন? ওর কি অক্টেট ফিল আপ নেই তার জন্য ইন্টারমিডিয়েট? তার জন্য ইন্টারমিডিয়েট, অক্টেট ফিল আপ নেই জন্য। কিসের জন্য? স্ট্রেইনের জন্য। কোন স্ট্রেইন, কোত্থেকে এসছে স্ট্রেইন? sp2 ওভারল্যাপ করে পাই বন্ড বানিয়েছে, তাই ওর মধ্যে স্ট্রেইন। এবার স্ট্রেইন হলেও কি করবে দেখাও, ও সাময়িক তৈরি হবে, অল্প সময়ের জন্য তৈরি হবে, তৈরি হওয়ার পর বন্ডটা আবার খুলবে। ফলে বন্ড যখন আবার খোলে, সেই সময় NH2- যেটা কিনা বেরিয়ে গেছিল H+ কে নিয়ে, কিন্তু মিডিয়ামেও আছে, সে এসে জুড়ে যাবে, জুড়ে গিয়ে সাবস্টিটিউশনটা করবে। ওই জন্য আমরা ফাইনাল অ্যান্সার দিয়েছিলাম এই জায়গাতে একটা NH2 হয়ে যায়। এই সাবস্টিটিউশনটার একটা নাম আছে, বেনজাইন ইন্টারমিডিয়েট দিয়ে যে সাবস্টিটিউশন করি, সেটাকে তোমরা লিখে নাও CINE। কোন কোন বইতে বলে এটাকে কাইন সাবস্টিটিউশন অর সাইন সাবস্টিটিউশন, জাস্ট এই নামটাই লিখবো, কাইন সাবস্টিটিউশন, কাইন সাবস্টিটিউশন। ও, আমি আরেকবার বলি কথাটা, যদি দেখো তোমার কাছে ক্লোরোবেনজিন দেয়া, ক্লোরোবেনজিনের মধ্যে আমরা দিয়েছি NH2-, তাহলে অ্যান্সার কি লিখবো? অ্যান্সার লিখবো ক্লোরিনটা রিপ্লেস হয়ে যাবে NH2 দিয়ে, এই রিঅ্যাকশন। কিন্তু এর মাঝখানে কি তৈরি হয়েছিল, যেটা আমরা আগের পেজে দেখালাম, একটা ইন্টারমিডিয়েট, সে কে? বেনজাইন। তো এই রিঅ্যাকশনটার নাম কাইন সাবস্টিটিউশন। তার মানে যে সব রিঅ্যাকশনে ইন্টারমিডিয়েট হিসেবে বেনজাইন তৈরি হয়, ওই রিঅ্যাকশন গুলোর নাম কাইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কাইন সাবস্টিটিউশনে অনেক অ্যাডভান্স প্রবলেম আছে, আমি ঢুকবোই না বলতে, বেকার তোমাদের মাথা খারাপ হবে।
শুধু একটা লাইন লিখবো, জানবো কাইন্ড সাবস্টিটিউশন কি জিনিস। এই কি জিনিস বলবো? কাইন্ড সাবস্টিটিউশন। বেনজাইল ইন্টারমিডিয়েট থ্রুতে যে রিঅ্যাকশন গুলো হয় তাদেরকে বলে কাইন্ড সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইন্টারমিডিয়েট আমাদের কমপ্লিট। নোটস তো আমি ওই ইন্টারমিডিয়েটে অলরেডি পাঠিয়ে রেখেছি, সেটা একবার তোমরা দেখবে। আমি ওই নোটস গুলোকে প্রিন্ট করার ব্যবস্থা করছি, প্রিন্ট করে তোমাদের হাতে পৌঁছে না, এখনই পাঠাইনি, আগে পাঠিয়েছি। তোমাদের পরীক্ষার মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ না, আমি নোটস গুলোকে একটা চেষ্টা করব যাতে হার্ড কপি তোমাদের হাতে প্রোভাইড করা যায়। তার জন্য একটা জায়গায় আমি দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে। হ্যাঁ, নাহলে কি হবে, মোবাইলই থেকে যায়, ছাত্ররা কোনোদিন পড়ে না। আমি দেখেছি এটা হার্ডলি এক দুজন পড়তে পারে, বাকিদের তো মোবাইলে রয়ে যাবে। হার্ড কপি চাই, হার্ড কপি চাই, সেটা আমি ব্যবস্থা করবো। আমরা নেক্সট আজকে আরেকটা সেকশনে ঢুকবো। চলো হেডিং করো রিয়াকশন মেকানিজম। এবার রিয়াকশন মেকানিজমে ঢুকবো। ইন্টারমিডিয়েট করে ফেলেছি, রিয়াকশন মেকানিজম। দেড়টা ক্লাস লাগবে আর রিয়াকশন মেকানিজম, আজকের অর্ধেকটা ক্লাস, আরেকদিন আর একটা ক্লাস, তাহলে অর্গানিক মোটামুটি কমপ্লিট। হাইড্রোকার্বন বাদ। হাইড্রোকার্বন লাগবে 5টা ক্লাস। আমরা কিন্তু সিলেবাসের দিক থেকে খুব পিছিয়ে নেই, আমাদের আর ধরো 5টা ক্লাসে হাইড্রোকার্বন শেষ, মানে অর্গানিক শেষ। তাহলে এরপর আমাদের বাকি কি থাকবে? থার্মোডিনামিক্স, ইকুইলিব্রিয়াম আর রেডক্স। ও রেডক্স হয়ে গেছে, তাহলে থার্মোডিনামিক্স আর ইকুইলিব্রিয়াম, গ্যাস ল, এই তো 3টে। ফলে কোনো টেনশন নেই, আমাদের তো প্রচুর টাইম আছে, অনায়াসে হয়ে যাবে, হয়নি। নাও হেডিং করেছো সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম। একটা কথা না, রিঅ্যাকশন মেকানিজমের আন্ডারে আবার কথা বলে ভাই কেউ একটা কথা বলবেন এক্সট্রা। রিঅ্যাকশন মেকানিজমের আন্ডারে তোমরা 3টে রিঅ্যাকশনের নাম লেখো। ফার্স্ট লেখো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, 2 নম্বরে লেখো এলিমিনেশন রিঅ্যাকশন, 3 নম্বরে লেখো অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা এই 3টে রিঅ্যাকশন ডিটেইলসে পড়বো। আরেকটা হয় রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট পড়বো না, 12 এ পড়বো। কি কি রিঅ্যাকশন পড়বো তাহলে? 3টে। কি কি নাম? সাবস্টিটিউশন, দেন এলিমিনেশন, দেন অ্যাডিশন রিঅ্যাকশন। এবার এই রিঅ্যাকশন গুলোতে যাওয়ার আগে আমরা তোমাদেরকে দুটো জিনিস সম্পর্কে একটা স্পেসিফিক ধারণা দিয়ে তারপর এখানে আসবো। এক, হেডিং করো নিউক্লিওফাইল। দুটো জিনিস নিয়ে বলবো, একটাকে বলে নিউক্লিওফাইল, আরেকটাকে বলে ইলেকট্রোফাইল। এই দুটো যদি না জানি তাহলে এই চ্যাপ্টারে কিছুই করা যাবে না। নিউক্লিওফাইল আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কি, আগে এক্সাম্পল দিই, তারপর ডেফিনেশনে আসি। তোমরা পরপর কয়েকটা এক্সাম্পল লিখে নাও। ওয়াটার লেখো, NH3 লেখো, OH মাইনাস লেখো, Cl মাইনাস, Cn মাইনাস, তারপর NH2 মাইনাস, এরকম কয়েকটা স্পিসিস লিখলাম। তোমরা লক্ষ্য করবে এই যে 6টা স্পিসিস লিখলাম, এই স্পিসিসে একটা জিনিস কম্পালসারি হয়, এদের কারো না কারো কাছে লোন পেয়ার আছে, অথবা এরা নেগেটিভলি চার্জড। দেখে নাও ভালো করে কি কি আছে। হয় এদের কাছে লোন পেয়ার আছে, অথবা নেগেটিভলি চার্জ। এখন বলতে পারো যারা নিজেরা নেগেটিভলি চার্জ, তারা কাকে পছন্দ করবে? নিউক্লিয়াসকে পছন্দ করবে, বা পজিটিভ সেন্টারকে পছন্দ করবে। যারা পজিটিভ চার্জকে পছন্দ করে তাদেরকে বলা হয় নিউক্লিয়াস লাভিং স্পিসিস। কি বললাম কথাটা? নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, ওরা চায় পজিটিভ চার্জের কাছে যেতে, এদের নাম তাই নিউক্লিয়াস লাভিং স্পিসিস, এদেরকেই বলা হয় নিউক্লিওফাইল। তাহলে এক লাইনে নিউক্লিওফাইলের ডেফিনেশন দাও দেখি। ডেফিনেশন কি নিউক্লিওফাইলের? নিউক্লিয়াস the species which have affinity towards nucleus called nucleophiles, বা ইলেকট্রন নিউক্লিয়াস লাভিং স্পিসিস আর কল্ড নিউক্লিওফাইল। বুঝলে ডেফিনেশনটা? নিউক্লিয়াস লাভিং স্পিসিস আর কল্ড নিউক্লিওফাইল। এবার নিউক্লিওফাইল তোমরা চিনবে কি করে? নিউক্লিওফাইল চেনার উপায় হলো দুটো জিনিস থাকতে হবে নিউক্লিওফাইলের কাছে, এক তো লোন পেয়ার থাকবে, অথবা নেগেটিভ চার্জ থাকবে। তোমরা প্রত্যেকটা ভালো করে অবজার্ভ করো, সবার কাছে এই দুটোর মধ্যে কিছু না কিছু আছে। ওয়াটারের কাছে কি আছে? নিউক্লিওফাইল হবে। অ্যামোনিয়ার কাছে আছে না লোন পেয়ার? নিউক্লিওফাইল হবে। OH মাইনাস, Cl মাইনাস, Cn মাইনাস, NH2 মাইনাস, এরা প্রত্যেকে নিউক্লিওফাইল। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি, আচ্ছা তাহলে বলো তো NH4 প্লাস এ কি নিউক্লিওফাইল হবে?
না, হবে না। কেন হবে না? প্লাস তো, ওর কাছে তো লোন পেয়ার আর নেই, ও কি করে নিউক্লিওফাইল হবে? ও হবে না নিউক্লিওফাইল। বোঝা গেছে? তারপর নিউক্লিওফাইল হতে গেলে কন্ডিশন এটাই, নেগেটিভ হতে হবে অথবা লোন পেয়ার থাকতে হবে। এখন নিউক্লিওফাইল নিয়ে না প্রচুর প্রশ্ন হয়, আমি তোমাদেরকে অনেক প্রশ্ন নিউক্লিওফাইলে পাঠাবো, দেখবে অ্যাসাইনমেন্টে থাকবেই। প্রথম, নিউক্লিওফাইলের কম্প্যারিজন আসে, দু তিনটে নিউক্লিওফাইল দিয়ে তোমায় জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো এদের দুজনের মধ্যে কে ভালো নিউক্লিওফাইল। আমি তিন চারটা ছোট ছোট পয়েন্ট দিয়ে ডিসকাস করি। ফার্স্ট পয়েন্ট, ধরা যাক তোমাদেরকে প্রথম কম্প্যারিজন দিলাম ওয়াটার আর ওইচ মাইনাসের মধ্যে। লেখো, তাহলে এখান থেকে কি প্রশ্ন হতে পারে? ওয়াটার আর ওইচ মাইনাসের মধ্যে কে ভালো নিউক্লিওফাইল? প্রশ্ন এটাই আসবে, কে বেটার নিউক্লিওফাইল? ওইচ মাইনাস। কেন? চার্জ। তার মানে লজিক, লজিক নাম্বার ওয়ান, যদি দেখা যায় ডোনার অ্যাটম সেম, প্রত্যেকটা কথা শুনবে ভালো করে, বইটা তো গুছিয়ে লেখা থাকবে না। যদি দেখা যায় ডোনার অ্যাটম সেম, কেন বললাম ডোনার অ্যাটম সেম? এখানে ডোনার অ্যাটম কে অক্সিজেন, এখানে ডোনার অ্যাটম কে অক্সিজেন। এখন তোমরা হয়তো ভাবছো স্যার ডোনার অ্যাটম কি করে বুঝবো? যার মাথায় লোন পেয়ার থাকে না সেই হয় ডোনার অ্যাটম। কি বললাম? যার মাথায় লোন পেয়ার থাকে সে ডোনার অ্যাটম, বা যার মাথায় নেগেটিভ চার্জ সে ডোনার অ্যাটম। এখানে ডোনার অ্যাটম কে অক্সিজেন, এখানে ডোনার অ্যাটম কে অক্সিজেন। তো যখন ডোনার অ্যাটম সেম, তখন আমার প্রথম থিওরি, নেগেটিভ চার্জ স্পিসিস অলওয়েজ বেটার নিউক্লিওফাইল দ্যান নিউট্রাল স্পিসিস। এটা রুল নাম্বার ওয়ান। নিউক্লিওফাইল কে ভালো কে খারাপ আইডেন্টিফাই করার রুল নাম্বার ওয়ান। বলো তো কি বললাম রুল নাম্বার ওয়ান? নেগেটিভ চার্জ যারা, তারা নিউট্রালের থেকে অলওয়েজ বেটার নিউক্লিওফাইল। এটা প্রথম পয়েন্ট। এই পয়েন্টেই তোমার ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। ধরা যাক কাউকে জিজ্ঞেস করলাম অ্যামোনিয়া আছে আর NH2 মাইনাস আছে, কে বেটার নিউক্লিওফাইল? ডেফিনেটলি NH2 মাইনাস বেটার নিউক্লিওফাইল। এটার জন্য বিশেষ কিছু পড়ার বই বাড়িতে প্রয়োজন নেই, এমনি হয়ে যাবে। অনলাইন অবন্তিকা আছো, মেহুল আছো, তোমরা বুঝলে আমি কাকে ভালো নিউক্লিওফাইল বললাম? হ্যাঁ স্যার। Okay. তোমাদের কোনো ডাউট কে ভালো নিউক্লিওফাইল? নেই ডাউট, তাহলে প্রথম লজিকটা ক্লিয়ার। সেম যদি হয় ডোনার অ্যাটম, তাহলে যার মাথায় নেগেটিভ আছে সে ভালো নিউক্লিওফাইল। এখন প্রশ্ন, যদি সবাই নেগেটিভ হয় তাহলে সমস্যা। ধরা যাক আমি কম্প্যারিজন করি, তোমরা লেখো কম্প্যারিজন, CH3 মাইনাস লেখো, দেন NH2 মাইনাস, দেন OH মাইনাস, দেন F মাইনাস। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষা এসেছে তার হিসেব নেই, হিসেব ছাড়া এতবার পরীক্ষা এসেছে। লাস্ট 30 বছরে কম করে হলো 10 বার এসেছে পরীক্ষা। এই চারজনের মধ্যে কম্পারিজন করতে বলেছে যে ভালো নিউক্লিওফাইল এদের মধ্যে কারা ভালো নিউক্লিওফাইল। ফ্লুরাইড F মাইনাস, লাস্ট এটা হচ্ছে F মাইনাস। আমরা পরে তোমাদের শেখাবো নিউক্লিওফিলিসিটি বেসিসিটি এদেরও একটা রিলেশন আছে, আমি এখনই সেটা বলবো। তখন আমরা কি করে ডিল করব বলো তো? এদের সবার ডোনার অ্যাটম সেম না আলাদা? আলাদা ডোনার অ্যাটম ডিফারেন্ট হলে মুশকিল। এবার কি করে ডিল করব? সেই সব কেসে ডিল হবে উইথ রেসপেক্ট টু পোলারাইজেবিলিটি। উইথ রেসপেক্ট টু পোলারাইজেবিলিটি, কি জিনিস পোলারাইজেবিলিটি? হ্যাঁ ইলেকট্রন, ইলেকট্রোনেগেটিভিটি না, পোলারাইজেবিলিটি আলাদা জিনিস। ফাজান্স রুল, কেমিক্যাল বন্ডিং একটু একটু মনে পড়ে? ফাজান্স রুলের গল্প শোনাই। ফাজান্স রুলে বলা ছিল, ধরা যাক F মাইনাস আছে আর I মাইনাস আছে, আমি গুছিয়ে বলছি আবার, তোমাদের টেনশন নেই। আমি জানি ছাত্ররা ভুলে যায়, আমি হলো ভুলতাম, ওই জন্য তো টিচার বারে বারে বলবো। F মাইনাস I মাইনাস, সাইজে বড় কে? I মাইনাস। নিয়ম হচ্ছে, নিয়ম হচ্ছে যে সাইজে বড় তার ইলেকট্রনকে অন্যরা সহজে নিয়ে নিতে পারে, এইভাবে ভাবো ব্যাপার। তার পোলারাইজেবিলিটি বেশি, অর্থাৎ অ্যানায়নরা যারা বড় হয় তারা সহজে পোলারাইজ হয়। আশা করি এরপরে আর কখনো ভুলবে না। সোজা কথা, এত জটিলে যাব না। যে অ্যানায়ন যত বড় সে নিজে সহজে পোলারাইজ হয়। ভাবো না, আমার যদি প্রচুর ধরো ইলেকট্রন আছে, প্রচুর, আমার ইলেকট্রনের প্রতি কন্ট্রোল নেই, তো ও এদিক থেকে এসে ইলেকট্রন নিয়ে চলে যাবে না? আমার তো কন্ট্রোল নেই, তার মানে ওই অ্যানায়নটা বেশি পোলারাইজেবল। কি বললাম বলতো, কে বেশি পোলারাইজেবল? সোজা কথা, যে বেশি বড় পোলারাইজেবল। মানে ফাজান্সের রুল ফুল ভুলে যাও, মনে রাখো আমি শেখালাম যে সাইজে যত বড় সে তত বেশি পোলারাইজেবল। যারা যত ভালো পোলারাইজেবল তারা তত ভালো নিউক্লিওফাইল। ব্যাস, নিউক্লিওফাইল চেনার এর চেয়ে সহজ উপায় আর নেই। আকাশ, কি বললাম নিউক্লিওফাইল কে বেস্ট নিউক্লিওফাইল? যারা যত বেশি বড়। এদের মধ্যে দুজনের মধ্যে নিশ্চয়ই বড় কে তুমি খুঁজে পেয়ে গেছো। কে বড়?
আই মাইনাস বড়, তো আই মাইনাস এফ মাইনাস এর থেকে বেটার নিউক্লিওফাইল হবে, 100% হবে। বুঝে গেছি। এবার মনে করা যাক পরীক্ষায় প্রশ্ন দিল যে এফ মাইনাস দিল, সিএল মাইনাস দিলাম, বিআর মাইনাস দিলাম, আই মাইনাস দিলাম। দেখবে প্রত্যেকে এই প্রশ্নের উত্তর পারবে, এটাও পরীক্ষায় আসা প্রশ্ন। এই চারজনের মধ্যে মানে নিউক্লিওফিলিসিটির অর্ডার করতে বলেছিলাম, নিচের থেকে উপরের দিকে কি হবে। আমাকে বেস্ট নিউক্লিওফাইল বলো ভাই, এর মধ্যে বেস্ট নিউক্লিওফাইল আর আই মাইনাস, লিস্ট নিউক্লিওফাইল এফ মাইনাস। বুঝলাম না বুঝলাম না বুঝলাম। এখন এই কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব এই কেসে। তোমরা বলো, পিরিয়ডিক টেবিলে আমি যদি লেফট টু রাইট যাই, সাইজ ছোট হয় না বড় হয়? তার মানে উল্টো করে বলি, বড় কে? এই চারটার মধ্যে বড় কে? তো ও বেটার নিউক্লিওফাইল, তার মানে নিউক্লিওফিলিসিটি অর্ডার এটা। এর থেকে সোজা করে আর বোঝাতে পারো না। আমি না, কেউ পারবে না এর থেকে সোজা করে বোঝাতে। সবচেয়ে ছোট দেখো, সবচেয়ে বড় দেখো, যে বড় সে ভালো নিউক্লিওফাইল, যে ছোট সে খারাপ নিউক্লিওফাইল। যদি আলাদা আলাদা দেখো ডোনার অ্যাটম আছে, এই কনসেপ্ট অ্যাপ্লাই করো, বড়রা ভালো নিউক্লিওফাইল হয়, ছোটরা খারাপ নিউক্লিওফাইল। কারো কোনো প্রশ্ন আছে এই নিয়ে? তুমি বুঝতে পেরেছো? বলো তো এদের মধ্যে বেস্ট নিউক্লিওফাইল কে, কেন? বড়। এবার হ্যাঁ, যদি তোমাকে কখনো কোনো মাস্টার মশাই ধরো ইন্টারভিউতে গেছো, তখন কিন্তু বড় কথাটা ইউজ করো না। তখন তুমি বলো বড়টা আমি তোমাদেরকে ট্রিক্সটা বললাম। তুমি তখন ইউজ করবে পোলারাইজেবল। স্যার সিএসটি মাইনাস মোর পোলারাইজেবল, দ্যাটস ওয়াই মোর নিউক্লিওফিল। তুমি যদি তখন বলো বড়, ও তখন বলবে জানে না কিছু। বড়টা তো তোমাদেরকে ধরার জন্য বললাম। তুমি বলবে তখন মোর পোলারাইজেবল। এবারে আমি এই চারজনের মধ্যে দুটো জিনিস একসাথে আসে, পোলারাইজেবিলিটি বা নিউক্লিওফিলিসিটি, আর এটা হচ্ছে বেসিসিটি। তা আমি এই অর্ডারটা হচ্ছে তোমরা পাশে লিখে নাও, এটা নিউক্লিওফিলিসিটির অর্ডার। এনইউ দিয়ে না নিউক্লিওফাইলকে আইডেন্টিফাই করি বা লিখি, অ্যাব্রিভিয়েট করি। এবার আমি দেখাবো ওদের বেসিসিটির কম্পারিজন। বেসিসিটি কম্পারিজন কিরকম, অ্যাটেনশন অ্যাটেনশন। আমি এবার দেখতে চাইছি এদের বেসিসিটি কম্পারিজন। তোমরা বেসিসিটি দেখার আগে এদের করেসপন্ডিং অ্যাসিড বানাবে, কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিড বানানো খুব সোজা, যদিও অ্যাসিড বেস যখন পড়াবো কনজুগেট অ্যাসিড পড়াবো, এখনো পড়াইনি আমরা ওটা। তোমরা করো কি, পড়িয়েছি না? কবে পড়িয়েছি গো? কবে পড়িয়েছি? আচ্ছা যদি পড়ে তাহলে খুব ভালো। তোমরা একটা কাজ করো, লুইস বেস পড়ানোর সময় কনজুগেট অ্যাসিড বানানোর উপায়, প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন জুড়ে দাও, যে জিনিসটা তৈরি হবে ওটাই কনজুগেট অ্যাসিড। এত সোজা বানানো। ভাই কিভাবে বানাতে বললাম, প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন জুড়ে দিই। চলো জোড়ো, এর সাথে হাইড্রোজেন জোড়ো। কি হবে বলো, মিথেন, এর সাথে হাইড্রোজেন জোড়ো, অ্যামোনিয়া এর সাথে হাইড্রোজেন জোড়ো, ওয়াটার এর সাথে হাইড্রোজেন জোড়ো, এই চার, ব্যাস অ্যাসিড বানিয়ে দিলাম। এবার বলতে পারো এই চারটার মধ্যে তোমাদের কোনটাকে ভালো অ্যাসিড বলে মনে হয়? সব থেকে বেস্ট অ্যাসিড এদের চারজনের মধ্যে কে? লাস্টেরটা। সবাই জানে মিথেন কি অ্যাসিড? মোটেও অ্যাসিড না। এদের মধ্যে অ্যাসিড কে? এবার তোমাদের মনে প্রশ্ন এটাও আসছে নিশ্চয়ই যে জল কি আবার অ্যাসিড নাকি? আর সেটা আমরা একটু বলবো, জলও অ্যাসিড জানো, অ্যামোনিয়াও অ্যাসিড। অ্যামোনিয়াকে সবাই কিভাবে জানো, বেস, কিন্তু অ্যামোনিয়াও অ্যাসিড। সেটা আমি এক্সপ্লেন করবো কেন। তো একটাকে তোমাদের বেস্ট অ্যাসিড বলে মনে হয়েছে, কোনটা? এইচএফ। এবার কনসেপ্ট শোনো, যদি কোনো অ্যাসিড, কনজুগেট অ্যাসিড বেস থিওরি আছে, এদের না জল খাওয়া এই খাওয়া ঠিক আছে, পড়ার মনোযোগ আসবে। এরা মুচকি হাসে, এরা পাক্কা। তোমাকে একটু বাদে আমি জিজ্ঞেস করবো তুমি কতটা বুঝেছো, অ্যাটেনশন দাও আবার। এই যে 2 মিনিট নষ্ট হয় না, টিচারের মাইন্ড ডাইভার্ট, সেটা তোমরা যখন টিচার হবে না তখন বুঝবে। যদি আমরাও টিচারকে পেছন থেকে এরকম করে ছুড়ে মারতাম, এটা ইউনিভার্সিটির ক্লাসে আমাদের আমাদের একজন টিচার ছিলেন যিনি কখনোই ছাত্রদের দিকে তাকিয়ে পড়াতেন না। আমাদের ইউনিভার্সিটিতে একটা বোর্ড ছিল, বোর্ডটা, ক্লাসরুমটা চওড়া হবে হচ্ছে এইদিকে যে চওড়া তার দ্বিগুণ। বোর্ড ছিল চওড়া মানে হচ্ছে উইথ উইথ, বোর্ডটা ছিল মোটামুটি এখান থেকে শুরু করে ওই পর্যন্ত। কত বড় বোর্ড বুঝেছো? তো স্যার কি করতেন, 3টে বোর্ডকে একসাথে করে আমাদের ডিপার্টমেন্টে বোর্ডটা বানানো ছিল, ইউনিভার্সিটির কথা বলছি। স্যার এই মাথা থেকে লেখা শুরু করতে 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 ওই মাথায় যেতেন, আবার এই মাথা থেকে লেখা শুরু করতে হতো। তো 1 ঘন্টা ক্লাসে স্যার প্রায় 40 মিনিট শুধু লিখতেন। তো স্যার এরকম করে লিখতেন, আর স্যারের একটা ড্রব্যাক ছিল লেখার সময় কথা বলতেন না।
তো ছাত্ররা কি হবে, বোর হবে না? মনে করো আমি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি লিখে যাচ্ছি 10 মিনিট 15 মিনিট ধরে, তো ছাত্ররা পেছন দিকে কি করবে? তখন ওই কাগজ বল বানিয়ে বানিয়ে একে মারতাম ওকে মারতাম, মাঝে মধ্যে একটা স্যারের কাছেও যেত, যদি স্যারের মাথা লাগতো তখন ঘুরে দেখতো, বুঝতে পারতো না কে, আবার যথারীতি লেখা শুরু করতো। কিন্তু সেটা টিউশন ব্যাচে আমরা করতাম। তোমরা স্কুলে কি করো করো, এখানে চুপচাপ থাকো, আর এখানে না শিখলে আর কোথায় শিখবে? স্কুলে তো শেখো না, শেখো তাহলে এখানেই শিখো। তাহলে স্কুলে যদি না শেখো এখানে শিখতেই হবে। অ্যাটেনশন দাও। বেস্ট অ্যাসিড কে এদের মধ্যে? এই যে, এবার কনজুগেট অ্যাসিড বেস থিওরিতে বলা আছে কি জানো, যে অ্যাসিডটা ভালো তার কনজুগেট বেস হবে দুর্বল। দুর্বল মানে বোঝো, উইক। থিওরিটা বলি, এ স্ট্রং অ্যাসিড হ্যাজ উইক কনজুগেট বেস এন্ড ভাইস ভার্সা। বলেছিলাম, আরেকবার রিপিট করছি, যে অ্যাসিডটা স্ট্রং তার কনজুগেট বেস কি হবে? উইক। এদের মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট অ্যাসিড খোঁজো, তাহলে এর কনজুগেট বেস কি হওয়া উচিত? উইকেস্ট। এটা হবে উইকেস্ট বেস। কত বুঝলাম? খুব সোজা ব্যাপারগুলো বুঝো। এদের করেসপন্ডিং অ্যাসিড বানালাম, অ্যাসিডের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড কে খুঁজলাম, স্ট্রংগেস্ট অ্যাসিড যদি ও হয় ওর কনজুগেট বেস হবে উইকেস্ট। নেক্সট বলি, নেক্সট বলি, তাকাও। তোমরা বলো তো, জলের মধ্যে যদি আমি সোডিয়াম মেটালকে দিই, সোডিয়াম জলের সাথে রিঅ্যাকশন করে না করে? করে। করে কি বানায়? NaOH বানায়। এবার অ্যাটেনশন দাও, জলকে যদি স্ট্রাকচার দেখিয়ে লিখি, জল মানে HOH, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NaOH। এবার ভাবো, এই হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হয় বলেই তো রিঅ্যাকশনটা হয়। তো জলের হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে মানে জল অ্যাসিড। অ্যাসিড তারাই যার হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হয়, তারাই অ্যাসিড। কি বললাম? অ্যাসিড কারা? যার হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হয়। যেমন তোমরা ছোটবেলায় পড়েছো, ক্লাস 9-এ 10-এ পড়েছো, HCl অ্যাসিড ডেফিনেটলি অ্যাসিড না? কেন অ্যাসিড জানো? HCl এর সাথে যদি আমি বেসের রিঅ্যাকশন করি, ওরা বানাবে NaCl। এই দুটোর দিকে তাকাই, এই হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হয়েছে, তার জন্য ও অ্যাসিড। তাহলে অ্যাসিড তারা তারা অ্যাসিড। এখন হ্যাঁ, স্ট্রং উইক এর গল্প আলাদা, অ্যাসিড বটে, কারণ কি ওর হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হতে পারে। সেম ভাবে অ্যামোনিয়া 100% অ্যাসিড, কারণ আমি যদি অ্যামোনিয়াতে সোডিয়ামকে ফেলি, এরা রিয়াকশন করে বানাবে সোডামাইড। এবার ভাবো তুমি, অ্যামোনিয়া থেকে এটা কেন হয়? অ্যামোনিয়ার হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হয় বলে হয়, তাই অ্যামোনিয়াও অ্যাসিড। সহজ কথা, যাদের বন্ড, ধরা যাক নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, বলতো নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে না নেই? যাদেরই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, তাদের হাইড্রোজেনই মেটাল দিয়ে রিপ্লেস হয়, তারাই অ্যাসিড। এবার যদিও এর বেসিক ক্যারেক্টারটা ডমিনেট করে, বাট অ্যাসিডিটি শো করে। জলের ক্ষেত্রে আসি না, জলের ক্ষেত্রে আমায় বলো, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে না নেই? আছে। অবশ্যই জল অ্যাসিড। তাহলে অ্যাসিড মানে কিন্তু এরকম না যে ও হাত পোড়াতে হবে, হাত পোড়ালেই অ্যাসিড, হাত না পোড়ালে অ্যাসিড না, ওইরকম কিন্তু গল্প নেই। অ্যাসিড কারা? যাদের মধ্যে পোলার বন্ড থাকবে, যার হাইড্রোজেন মেটাল দিয়ে রিপ্লেস হবে, তারা অ্যাসিড। আশা করি আর তোমাদের প্রশ্ন থাকবে না যে কারা অ্যাসিড কারা অ্যাসিড। ব্যাস, যারা H+ আয়ন বের করতে পারে তারা অ্যাসিড। এবার বোর্ডের দিকে চলে আসো, তারাও তাকাও। জলের মধ্যে লিটমাস দিলে কি হবে না? হবে, কারণ ওর অ্যাসিডিটি এত না যে লিটমাসের কালারটা চেঞ্জ করবে। তাকাও, এবার আমরা লাস্ট নিচের চারটার দিকে আসি। নিচের এই চারটার মধ্যে বলতো সব থেকে খারাপ অ্যাসিড কে? CH4। কেন, কি করে বুঝলে CH4 সব থেকে খারাপ? কারণ ওদের দুজনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা কম, কার্বন হাইড্রোজেনের বন্ড পোলারিটি কম, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই এর H+টা এত সহজে রিমুভ করা যাবে না। তুমি যদি মিথেনের মধ্যে সোডিয়াম দাও, নো রিঅ্যাকশন। তাই এর